স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সাহাত, শরীরটা খারাপ লাগছে। আজ থাক, পর একদিন বসবো না হয়। আচ্ছা স্যার, আজ আসি তাহলে। উঠে দাঁড়ায় সাহাত, পাভেলকে নিয়ে বের হয়ে যায়। দরজা দিয়ে বের হওয়ার সময় পাঞ্জাবির কলারটা পেছন দিকে ঠেলে বুকের উপর থেকে সানগ্লাসটা বের করে চোখে লাগায়। পাভেল সাহাদের এই রূপ দেখে বোকা বনে যায়। এই রূপ সাদামাটা সাহাদের রূপ নয়, এই যেন সাক্ষাৎ মারপিটে গুন্ডা সাহাদ। পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে সিগারেট জ্বালায় হাঁটতে হাঁটতে। পার্কিং এরিয়াতে গাড়ি নিয়ে আসে কেয়ারটেকার। দু আঙুলে অভিনব স্টাইলে সিগারেট টানা দেখে পাভেল রীতিমতো থতমত খেয়ে বসে আছে। ধোঁয়া ছাড়ছে কায়দা করে। গাড়িতে ড্রাইভিং সিটে পাভেল বসে পড়ে। ডোর খুলে সাহাদ বসেই পকেট থেকে ফোন বের করে মেসেজ লিখে, ওয়েল ডান তামান্না, কিপ ইট আপ, উইল বি রিওয়ার্ডেড ভেরি সুন। পাভেল গাড়ি চালাতে চালাতে রাস্তার পাশে গাড়ি থামিয়ে বলে, স্যার, মিনিস্টারের বাসায় কাজে মেয়েটাকে চেনা চেনা লাগছিল না? খেয়াল করি। মিনিস্টার এমন গাবড়ে গেল কেন? আমাকে বলে ঘাবড়েছে? সাহাদ হকসাদ হেসে উঠল। তার ছিল ভরা বিদ ঘুটে সেই হাসি পাভেলের দুই অধর হা সদৃশ হয়ে গেল। সাহাদ চোখে তুলে পাভেলের দিকে তাকিয়ে সিগারেটের শেষ ফিল্টারটুকু ফেলে ধোঁয়া ছেড়ে বলে, দ্য গেম উইল স্টার্ট ফ্রম নাও। সাহাদের বাঁকা হাসি বলে দিচ্ছে বড় গেম সাহাদ খেলেছে। কি হতে পারে সেই গেম? স্যার, একটা প্রশ্ন করি। কর। আপনি তো রাশেদ স্যারের পোস্টমর্টম করাতে রাজি ছিলেন না, পরে কেন করালেন? তুই কি দেখেছিস করাতে? মানে করেননি? তাহলে মনিরের কাছে কিসের রিপোর্ট ওটা? কথা কম বলে গাড়ি চালা। খুশিতে চেঁচিয়ে উঠল তুহিন। হামজাকে ডেকে বলল, পেয়ে গেছি, বস ফোন দিয়া জানাইছে তামান্নাকে বের করে আনতে বলছে। কোথায় পেয়েছিস? এখন আপাতত ক্যাপ্টেন তানভীর ওটা হেফাজতে রেখেছে, বসের কাছে পৌঁছে দিবে। হামজা, তুহিন এবং লাবিবের স্বস্তির নিঃশ্বাস। অহনার পোস্টমর্টম রিপোর্ট ছিল মিনিস্টার ফরিদের কাছে। এই একটা রিপোর্টের জন্য এত জাল জেলেছে সাহাদ। গোয়েন্দা অফিসার তামান্নাকেও কাজে লাগিয়ে দিয়েছিল সেই রিপোর্ট উদ্ধারের জন্য। অ্যান্টিকের সেই ঘড়িতে লাগানো ছিল হিডেন ক্যামেরা। সব প্রমাণ আছে। কোন কোন অফিসার, এমপি, মন্ত্রীর হাত আছে রাশেদের কেসের পেছনে। খেলা এখনো বহুদূর। অহনার পোস্টমর্টম রিপোর্টই বলে দেয় অহনা রাশেদ দ্বারা রেপড ছিল না। রহস্য হলো সেদিন কেন অহনা রাশেদের রুমে গিয়েছিল, আর মনির চুরি করা রিপোর্টই বা কিসের রিপোর্ট? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। গাজীপুরের মির্জাপুর ইউনিয়নে এই রিসর্ট। ৩৫ একর জমির উপর অবস্থিত এই সুবিশাল রিসর্ট বেছে নেওয়ার একটাই কারণ, সকলের মন খুলে আনন্দ করা। সাথে সুইমিং পুল তো আছেই। সবুজে ঘেরা অনাবিল সৌন্দর্যের আধার এই রিসর্ট। এখানে পৌঁছেই সকলের মন ভালো হয়ে গেল। রিসর্ট কর্তৃপক্ষ সকল আয়োজন করে রেখেছে। গায়ে হলুদ এবং বিয়ে দুটি এখানে হবে। যে যার ভিলা বুঝে নিল। সাহাদকে ঘুরিয়ে পুরো রিসর্টের নিরাপত্তা দেখাচ্ছে ম্যানেজার। অন্যদিকে পুলিশ সিকিউরিটি তো আছেই। দরজায় কড়া নাড়তেই সুলতানা কবির দরজা খুলে দিলেন। ছেলেকে দেখে হেসে ভেতরে আসার অনুমতি দিলেন। রায়হান সাহেব ফ্রেশ হয়ে এক কাপ চা হাতে টিভিতে চ্যানেল ঘোরাচ্ছে। হেসে বললেন, বসো সাদ। আব্বু বেশিক্ষণ বসবো না, আমি সিকিউরিটি সিস্টেমটা দেখলাম, সব ঠিক আছে। আপনারা এদিকটা সামলে নেবেন। পাভেল, হামজা, লাবিব এখানেই থাকবে। অনুষ্ঠানের দিকটা কাব্য, নিষাদ, রজত সামলে নেবে। যদি প্রয়োজন হয় জানাবেন। তুমি কোথায় যাচ্ছ? আম্মু ভুলে গেলে চলবে না, বাসায় আরেকজনকে রেখে এসেছি। যতই ওকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে রেখে আসি না কেন, চিন্তা থাকবে। আমার মতো কেউ নিরাপত্তা দিতে পারবে না। কিছুক্ষণ পর চলে যাব, কাল আসবো আবার। রায়হান সাহেব হেসে বললেন, সাহাদ, তুমি তোমার বাবাকে কি ভাবো? অবশ্যই আমার জন্য সুপার হিরো। আপনার হাত ধরেই তো সব শেখা। তাহলে কেন ভাবলে না যে তোমাদের ছায়া এখনো বেঁচে আছে?
আমি আর তোমার আম্মু 10টায় চলে যাব। তোমাকে এখানে দরকার, সুলতানা মঞ্জিলে নয়। সুলতানা কবির ছেলের কাঁধে হাত রেখে বলে, বাবু, এখানে আমার ছেলে মেয়ে নাতি নাতনি এবং বৌমাদের পাহারায় তোমাকে রেখে যাচ্ছি। ওখানে আমি আর তোমার বাবা না হয় উচ্ছনে যাওয়া মেয়েটাকে দেখে রাখবো, চিন্তা করতে হবে না। ও হ্যাঁ, এত আবেগী হয়ে পড়ো না। আমরা এখানকার অনুষ্ঠান শেষ করেই তারপর যাব। এমনিতেও তোমার আব্বুর ঘুম হবে না নিজের বিছানা ছাড়া। রায়হান সাহেব এবং সুলতানা কবিরের দিকে তাকিয়ে শাহাদ বলে, পৃথিবীতে অনেক সন্তানের জন্ম হবে, অনেক বাবা মা আসবে, কিন্তু রায়হান মাহবুব আর সুলতানা কবিরের মতো বাবা মা যুগে যুগে গুটি কয়েকবার আসবে। আমি ধন্য। সুলতানা কবির ছেলেকে জড়িয়ে ধরে বলল, পৃথিবীতে অনেক সন্তান আসবে, তবে আমার বাবার মতো একটুও আসবে না হয়তো। আসলে তারা শাহাদ ইমরোজ হতে পারবে না। আমি ধন্য তোমায় গর্বে ধরে। মরিচ বাতির ঝিলমিল আলো, স্লো মিউজিকে গান বাজছে। শাহাদের নির্দেশ, প্রোগ্রাম শুরু হওয়ার আগে যেন লাউড মিউজিক বাজানো যাবে না। সন্ধ্যার পরিবেশ মনোমুগ্ধকর। সবার হলুদের শাড়ি একরকম, দিয়া এবং নরিন ব্যতীত। তাহির ইচ্ছেতেই এমনটা হয়েছে। তাহি দুই ভাবিকে দুই রূপে দেখতে চেয়েছে। খোপায় হলুদ গাদা, হাতে রেশমি চুড়ি, হলদে এক প্যাচি বাঙালি ধাঁচের শাড়িতে তাহিকে দেখলে যে কেউ বলবে এই মেয়ের বয়স বড়জোর 24 কি 25। ছেলেরা সব সাদা পাঞ্জাবি পরেছে। হলুদের স্টেজ সাজিয়েছে। পুরো রিসর্ট এখন আলোকিত। তাহি হলুদের ডালাগুলো নিয়ে স্টেজে রেখে আসলো। শিফা, বিদীপ্তা সবার হাতে কাজ। স্টেজ থেকে নামতেই ধাক্কা খেলো লিমনের সাথে। এখন রাগ না করে সোজা নেমে পড়ে। মনে মনে ভাবছে, ইচ্ছে করে ধাক্কা দিয়েছে এই ছেলে। অপেক্ষা করে চলে আসলো। থমকে গিয়ে ঘাড় ফিরিয়ে দেখলো লিমন সাউন্ড বক্সের লোকজনের সাথে কথা বলছে। এখন তাহিকে একটুও জ্বালাতন করছে না। তাহি বিস্মিত হলো, মনে মনে খুশি হয়ে রিসর্টের ভেতর চলে গেল। নওরিনের বিউটিশিয়ান এনে সাজানো হয়েছে। দিয়া একপাশে বসেছে। সাজানো শেষে বিউটিশিয়ান দিয়াকে বলল, ম্যাডাম, সব কি ঠিক আছে? দিয়া এগিয়ে এসে বলল, মাশাআল্লাহ, সব ঠিক আছে, কারো নজর না লাগুক। নওরিন হেসে বলে, ভাবিমা, আপনি যেখানে আছেন সব ঠিক থাকতেই হবে। শিফা, বিদীপ্তা, তাহি, নিশি, নিশাদের বউ সবার সাজগোজ সব শেষ হলো। দিয়া নিজের মতো সাজতে বসেছে। শাড়ি পরেছে কুচি দিয়ে, ব্লাউজের হাতের কবজি ঢাকা, কলাপাতা রঙের রাজশাহী মসলিন শাড়ি, গলায় মাল্টি কালার অ্যান্টিক সেট, মাথায় হলুদ কলাপাতা শেডের হিজাব। সব মিলিয়ে অনবদ্য লাগছে। লেন্স পরতে বলেছিল বিনীতা। ঘন কালো কুচকুচে চোখে লেন্স পরলে মনে হলো ভালো লাগবে না, তাই আর পরা হয়নি। এক প্যাচে শাড়ি পরলে শাহেজাকে সামলাতে পারবে না। শাড়ির আঁচলও ছাড়েনি, একেবারে সেফটি পিন দিয়ে সেট করে ফেলেছে। দু হাতে গাঁদা ফুলের বালা পরেছে। এখানে আসার পর থেকে শাহাদের সাথে আর দেখা হয়নি। স্টেজে বসে আছে শাহিন। শাহিনের কয়েকজন বেস্ট ফ্রেন্ড এসেছে। শাহাদের বন্ধুদের মধ্যে 4 জন এসেছে। সকলে স্টেজে বসে আছে। অকস্মাৎ প্ল্যান চেঞ্জ করে ফেলেছে শাহাদ। নওরিনকে ভেতর থেকে বের না করার নির্দেশ দিয়েছে। হঠাৎ এমন চেঞ্জে বিচলিত সবাই। পাভেল কাজে নিয়ে এসেছে। রায়হান সাহেব সহ চাচা ফুফুরা সবাই প্রশ্ন করছে শাহাদকে। আলাদা রুমে বৈঠক বসেছে। শাহাদ কেন্দ্রবিন্দু। শাহিনকে ডেকে নিয়ে এসেছে আলোচনায়। শাহাদ সবার সামনে দৃঢ় আওয়াজে বলে উঠল, এমন একসাথে হলুদের জায়েজ সাধারণত নেই। বিয়ে তো হবে ইনশাল্লাহ কালকে। আজকে হলে সমস্যা কি? কাজী সাহেব বিয়ে পড়ানোর পর একসাথে হলুদ করুক আর যাই করুক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। স্টেজে ওঠানোর আগে বিয়ে পড়ানো হোক। সম্মতি দিয়ে রায়হান সাহেব বলে উঠলেন, পড়ান তবে বিয়ে কাজী সাহেব, আমার আপত্তি নেই। শাহিন স্তব্ধ। বুঝতেই পারেনি ভাইজান এতটা করবে। একটা সম্পর্কে হালাল সম্পর্কে রূপ দিতে এই মানুষটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। শাহিনের কাছ থেকে কবুল পড়িয়ে স্বাক্ষর নিয়ে নওরিনের কাছে আসে। শাহাদ এই প্রথম চেয়ার টেনে নওরিনের পাশে বসলো। কবুল বলার আগে নওরিনের চোখে পানি দেখে মাথায় হাত রাখলো। দিয়াকে ইশারা দিয়ে পাশে বসালো। সুলতানা কবির, মঞ্জিলা, সাবিনা, ইফাত সবাই বসলো।
শাহাদ মাথায় হাত রাখতেই নওরিনের কান্নার জোর বেড়ে গেল। ওর একজন চাচা মামাও আসেনি এখন, হয়তো এমপির ভাই শুনলে আসতো। সে কথা গোপন রেখেছিল শাহাদের আদেশে। ভেবেছে তাদের অমতে নিজের পছন্দে বিয়ে করছে, কেন আসবে এই বিয়েতে? নওরিনের কান্না থামাতে শাহাদ বলে উঠল, দেশ রক্ষাকারী সেনা কর্মকর্তা তোমার স্বামী। স্বামীর অনুপস্থিতিতে সংসার, দায়িত্ব, সুখ দুঃখ সব সামলে যখন ক্লান্ত হয়ে উঠবে, তখন ভাববে তোমার একজন শাহীন ইমরোজ আছে। যদি সেখান থেকেও আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার জায়গা না পাও, তখন ভাববে তোমার মাথার উপর একজন বড় ভাইজান আছে, যার দরজা তোমার জন্য চিরকালের মতো খোলা। সবার বাবার বাড়ি থাকলেও তোমার ভাইজানের বাড়ি আছে, সেখানে তুমি একমাত্র একচ্ছত্র অধিকারী। তুমি বাকিদের চেয়ে স্পেশাল ভাইজানের কাছে। ভাইজান ছাড়াও সেখানে মমতাময়ী ভাবিমাকে পাবে। আর কিছু কি লাগবে? নরিন কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে। দিয়া এক পাশ থেকে জড়িয়ে ধরে, সুলতানা কবির দুজনকে আগলে ধরে। কাবুল বলে নিজের নাম লিখে নিজেকে জড়িয়ে ফেলে শাহীন ইমরোজের হৃদয়ে রাজ করা বৈধ রাজরানী রূপে। কাজীকে নিয়ে বেরিয়ে পড়ে শাহাদ। নরিনকে স্টেজে নিয়ে আসার নির্দেশ দেয় সকলকে। শাহীন সদ্য বিয়ে হওয়া সহধর্মিণীকে দেখে মন ভুলানো হাসি দিল। কলাপাতা ও গোলাপি রঙের জামদানিতে মনে হচ্ছে সদ্য ফোটা পদ্ম ফুল। শাহীনের হাসি যেন মনের মাঝে ঝড় তুলেছে নববধূর। সদ্য স্বামী হওয়া পুরুষকে উপহার দিল প্রাণ ভরিয়ে হাসি। দুজনকে একসাথে বসানো হলো। স্লো মিউজিকে গান বাজছে। শাহাদ রজতকে ডেকে বলল গানের সাউন্ড বাড়িয়ে এনজয় করতে। নিজে একটু দূরে সরে আসলো, এই আওয়াজ মাথায় লাগে। একপাশে বন্ধুদের সাথে কথা বলছিল। শাহাদের 4 জন বন্ধু এসেছে। ডক্টর মালিকা রহমান, পাইলট কানিজ রোকসানা, পুলিশ কমিশনার রাকিব হালদার ও ব্যারিস্টার মনিরুজ্জামান। কেউই স্কুল কলেজের বন্ধু নয়, সকলে কর্মসূত্রে পরিচিত। এখন 15 বছর ধরে সকলেই সংসার, পরিবার, কাজ নিয়ে ব্যস্ত। শাহাদ এখনকার এই আনন্দের সন্ধিক্ষণ বন্ধুদের সাথে কাটাতে চেয়েছে, যারা সব সময় বিপদে আপদে পাশে ছিল। আলাপের মাঝে রোকসানা বলে উঠল, ভাবির সাথে পরিচয় করাবি না? মেয়েটাকে তো দেখলামই না। কল করেছি, আসছে। দূর থেকে দেখতে পাচ্ছে গুটি পায়ে মেয়ে কোলে নিয়ে এগিয়ে আসছে রমণী। শাহাদ প্রায় অবাক হয় এই নারীর রূপে। এক এক সাজে এক এক রকম। এই মুহূর্তে মনে হচ্ছে রানী। মনের মাঝে ঝড় তুলেছে এই রমণী। সামনে এসেই দিয়া সালাম দিল। শাহাদ কানিজের দিকে তাকাতেই লক্ষ্য করলো মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে। কানিজের মনে চলছে, শাহাদ বুঝতে পেরেছে। শেহজাকে কোলে নিয়ে বলল, এই হচ্ছে আমার রাজকন্যা, ইনি তার মা, আমি তার অপ্রিয় স্বামী। রাকিব হালদার সালাম দিলেন। শেহজাদকে কোলে নিয়ে বলল, মাশাআল্লাহ, সত্যিই রাজকন্যা। শাহাদ দিয়াকে পরিচয় করিয়ে দিল সকলের সাথে। কানিজ রোকসানা বলল, ওই শাহাদ, তোর বউ যে, আমার বিশ্বাসই হচ্ছে না। উনি তো অনেক ছোট, বাল্যবিবাহ করলি? সকলে হেসে উঠল। দিয়া লজ্জা পেল। শাহাদ মৃদু হেসে বলে, পাওয়ার অফ শাহাদ ইমরোজ, বুঝলি? মনিরুজ্জামান হেসে বলে, ভাবি, আপনাকে কি জাদু করেছে এই শালা যে আপনি সহজে বিয়ে করে নিলেন? দিয়া তখনও হাসছে। কানিজ হেসে বলে, আমি শিওর শাহাদ কিডন্যাপ করে বিয়ে করেছে। ডক্টর মল্লিকা দিয়াকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বললেন, না আপু, উনি তো কথাই কম বলে। আপনাদের সাথেই দেখলাম একটু হাসি খুশি আছে। কিছুক্ষণ সকলে আড্ডা দিল, দিয়ে স্টেজের দিকে চলে গেল। শাহাদ স্টেজের সামনেই চেয়ারে বসেছে বন্ধুদের নিয়ে। হলুদের অনুষ্ঠান শুরু হলো। খুব তাড়াতাড়ি হলুদ লাগানোর পর্ব করেছে। এখন কালচারাল পার্টে চলে গেল। সবাই গান বাজনা নিয়ে রেডি। স্টেজ 20 মিনিটের মধ্যে রেডি করেই যে যার পজিশন নিয়ে নিল। অন্ধকারে নিমজ্জিত স্টেজে হঠাৎ আলো জ্বলে উঠল। লিমন প্রথম গানের সুর ধরল। মালো মা ছিল জি, বইনলো বইন করলাম কি, রঙ্গে ভাঙা নৌকা পাইতে আইলাম গঙ্গে। একসাথে কাব্য, রজত, নিষাদ কোরাস করে গিয়ে উঠল, শাহীন গাইল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পুরো গান শেষে রাকিব হালদার মাইকটা হাতে নিয়ে বলল, বিয়ের দিনে তুমি সংসারের জ্বালার কথা চিন্তা করো। আহারে, নতুন ভাবি আপনার কপাল পুড়েছে। নরিন হেসে উঠল। শাহিন স্টেজ থেকে নেমে সবার সামনে বলল, তুমি কি রাগ করেছো? আমি কিন্তু ভেবে গাইনি। নরিন হেসে বলে, আজ কিছুতে রাগ করবো না, এনজয় করো। আমার ভালো লেগেছে তোমার বেসুরে কণ্ঠের গান। ধন্যবাদ জনাব। শাহাদ হাসছে ওদের দেখে। পাশে সুলতানা কবির রায়হান সাহেবকে দেখেও হাসছে। আর চোখে দিয়াকে দেখলো হাততালি দিয়ে গানের বিটের সাথে। লিমনকে নামতে বলল ইশারাতে। কিছু একটা বলাতে লিমন চোখ বড় বড় হয়ে গেল। লিমন নিজের জায়গায় নিয়ে নতুন করে মিউজিক ধরল। মাইক হাতে নিয়ে সকলকে চমকে দিয়ে কাঠ খোট্টা নীরস শাহাদ গিয়ে উঠল। প্রতিটি বাক্য যেন শাহাদের না বলা ভালোবাসার বহিঃপ্রকাশ। মুগ্ধ নয়নে স্তব্ধ হয়ে দেখল অনুষ্ঠান জুড়ে সকলে। এই কটা লাইন যেন যথেষ্ট ছিল রমণীর হৃদয়ে ঝড় তোলার জন্য। অনেকেই অবাক, শাহাদ গান এত ভালো গাইতে জানে, এই কথা তাহি ছাড়া কেউ জানতো না। রাশেদের গানের পার্টনার ছিল শাহাদ, সে কথা রাশেদের সাথেই নীরবে গোপনে সমাহিত হয়েছিল সেদিন। এখন শাহাদকে গাইতে দেখে তাহির চোখে পানি। রিপোর্ট নিয়ে কথা বলতে চাইলেও শাহাদ জানিয়েছে পরে বলবে। তবে ভাইজানকে এভাবে দেখে এখন নিজের কাছে শান্তি লাগছে। মানুষটা গোমট খুলে বেরিয়ে আসুক, সবাই তাকে চায়। সে সুস্থ হয়ে সকলকে ভালো রাখুক, এটাই যেন সবচেয়ে বড় প্রত্যাশা। জোরে করতালিতে মুখর এখন চারপাশ। বেসুরে গান তো সবাই গায়, শাহাদকে গান গাইতে এ যাবৎকালে কেউ দেখেছে কিনা সন্দেহ। পারফেক্ট সিঙ্গার তো না হলেও খুব সুন্দর মিউজিক্যাল ভয়েস ক্রিয়েট করে ফেলেছে। সকলের উৎসাহে বোঝা যাচ্ছে। গান শেষ করে চোখ মেলে তাকালো দিয়ার দিকে। পুরোটা গান চোখ বুজেই গেয়েছে। তাকাতেই শুভ দৃষ্টি হলো। লিমন সকলের সামনে বলে উঠল, ভাইজান, ওয়ান্স মোর। শাহাদ দাঁড়িয়ে পড়ে, মৃদু হেসে বলে, It was a surprise. Surprise happens once, no more today. হাতের ফোন নিয়ে উঠে গেল সকলের সামনে থেকে। দিয়া উঠে দাঁড়াতেই তাহি কাঁধে কাঁধ মিলিয়ে দুষ্টুমি করে ধাক্কা দিয়ে বলল, ইস, আমার ভাইজান কত রোমান্টিক দেখেছ? বলছে তোমাকে? সে যা কিভাবে এলো? তখন ছিল। তাহি অট্ট হাসি দিল। দিয়া লজ্জা পেয়ে গেল। নিশাদের স্ত্রী এই বাড়িতে মোটামুটি সবাইকেই পছন্দ, তবে দেয়াকে একটু বেশি। কাছে এসে বলল, ভাবি যান, ভাইজানকে বশ করার মন্ত্রটা আমাকে বলেন, আমিও আপনার দেবরকে করব। এই মুহূর্তে নিশি, শিফা আর বিদিতাও চলে এলো। শিফা হেসে বলল, ভাইজানকে কি বশ করা যায়? দিয়া হাতের ফোনের দিকে তাকিয়ে বলল, তোমাদের ভাইজান আশপাশটাকে চুম্বকের মতো বশ করে রাখে, তাকে বশ করার সাধ্য আমার নেই। আমি একটু আসি। দ্রুত পা ফেলে রুমে আসলো দিয়া। কথা বলতে বলতে দেরি করে ফেলল। রুমে ঢুকেই দেখলো শাহাদ পায়ের উপর পা তুলে চোখ বন্ধ করে বসে আছে সোফায় হেলান দিয়ে। দিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আমি খুবই দুঃখিত, প্রথমে মেসেজ দেখিনি আমি। ইটস ওকে, এখানে আসো। দিয়া সামনে যেয়ে দাঁড়ালে শাহাদ হাত ধরে পাশে বসায়। খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সহধর্মিনীর পানে। দিয়া বুঝতে চেষ্টা করছে শাহাদের কার্যকলাপ। দিয়ার বাঁ পাশের গালে ডান হাত রাখলো। মায়াময় আঁখিতে তাকিয়ে বলল, ভীষণ সুন্দর লাগছে। এতটুকুই, ব্যাস এতটুকুই কি যথেষ্ট ছিল না মন হরণের জন্য? তবে এমন দৃষ্টি কেন? এখনো তাকিয়ে আছে দিয়ার মুখ চেয়ে। কিছুতেই লোকটার ঘোর ভাঙানো যাচ্ছে না। লজ্জা পেয়ে মুখ আনত করল দিয়া। পুনরায় নিজের শক্ত পোক্ত হাত দিয়ে সহধর্মিনীর থতনি ধরে মুখ তুলে বলল,
দেখতে দাও, মুখ নামালে কেন? দু গাল এখন লালিমা আভায় রাঙানো। কি দেখছে মানুষটা? একটু না হয় সাজগোজ করেছে আর কি, এভাবে দেখা লাগবে? শাহাদের দিকে চোখ পড়তেই দেখলো সে সেই বিখ্যাত হাসি, ঠোঁট কামড়ে হাসছে। দিয়া নিজের অজান্তে চাপানো হাসি বের করেই বলল, আমার লজ্জা লাগছে, এভাবে হাসবেন না। আপনাকে পুরোপুরি নতুন প্রেমিক লাগছে আমার। আমি তো নতুনই। এক বাচ্চার বাপ নতুন কি করে হয়? দেখাচ্ছি। অকস্মাৎ উঠে দাঁড়িয়ে দিয়াকে কোলে তুলে নিল। চোখ বড় বড় হয়ে গেল দিয়ার বিস্ময়ে। টুক করে নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দিল অর্ধাঙ্গীর ঠোঁট। নিজের বুকে ধুক ধুক করা প্রতিটি স্পন্দন দিয়ার কানে আসছে। খাটে শুয়ে দিয়ার উপর ভর দিয়ে ললাটে ললাট রেখে বলল, আমাকে কি খুব সভ্য পুরুষ মনে হয়? দিহা নিশ্চুপ, হতবাক নির্বাক এই মুহূর্তে এমন প্রশ্নের মানে কি? শাহাদ পুনরায় বলল, বিয়ে বাড়ির পরিবেশ, সবাই বউ নিয়ে থাকবে, অথচ হতভাগা আমি থাকি খাটে, বউ থাকে কাউচে। আজকে আমি ছাড়বো না। দম আটকে আসছে দিয়া। শাহাদের এলোমেলো আচরণ ভাবিয়ে তুলছে। মানুষটা এমন খোলামেলা কথা তো কখনো বলে না। দিয়া কাপা কাপা গলায় বলল, এমপি সাহেব, কি হয়েছে আপনার? কি হবে আবার? বউ লাগবে, আদর লাগবে। বিবাহিত ব্যাচেলর হয়ে থাকতে পারবো না। অনেক হয়েছে শাস্তি। আল্লাহ আল্লাহ, কি হয়েছে আপনার? এত খোলামেলা তো ছিলেন না। তাই তো সহজ সরল পেয়ে বঞ্চিত করছো। মাফ করবে না আল্লাহ। কিছু বলিনি এতদিন, আর পারছি না। নাও কিস মি। অধর হা সদৃশ হয়ে গেল। দুবার চোখের পলক ঝাপতে জোরে জোরে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, আমার স্বামীর কি হয়েছে? তাকে সুস্থ স্বাভাবিক করে দাও। আবল তাবল বকছে সে। চোখ খুলে সুরা ফাতিহা নাস ইখলাস পড়ে ফু দিচ্ছে শাহাদের চোখে মুখে। দিহার অদ্ভুত সব কাণ্ড দেখে শাহাদ উঠে বসে হো হো করে হেসে উঠল। চোখ থেকে চশমা খুলে চোখ কচলে বলল, ফারা, জি। আমি কি সত্যি এতটাই আনরোমান্টিক? তুমি বিশ্বাস করতে চাইছো না? দিয়া উঠে বসে বুকে থুথু করে বলল, বিশ্বাস করেন এমপি সাহেব, আমার কলিজা এখনও কাঁপছে। আপনার ওই আচরণ স্বাভাবিক ছিল না একদমই। রাত বিরাতে চলাফেরা করেন, হয়তো কোনো জিনের আচর হয়েছে। হ্যাঁ, শাহাদ জিনের আসর হবে ফারাপুরির ওপর। সাবধানে থেকো। উঠে দাঁড়ায় মানুষটা, হেসে পাঞ্জাবি ঠিক করে আয়নার সামনে গিয়ে চুল সেট করে বলল, সে যাকে খাইয়ে ঘুমিয়ে পড়ো। মেয়েটা সারা দিন ঘুমায়নি। আপনি আসবেন না? কাছে আসলেও তো দূর দূর করো। ছি ছি, কি বলেন এসব? শাহাদ কিঞ্চিত হেসে উত্তর দিল, আর একদিন আগামীকাল রাত হবে তোমার জীবনের শ্রেষ্ঠ রাত। বি রেডি। নওরিনকে সবাই রুমে নিয়ে এসেছে। শাহিন দুবার এসে ঘুরে গিয়েছে, তাই ঢুকতে দেয়নি। দরজা ভেতর থেকে লক করে বসে আছে মেয়েরা। শাহিন দরজার কাছে দাঁড়িয়ে বলছে, তাই বোন না, একটু কথা বলে চলে যাব। তোদেরকে এই গরিবের জন্য দয়া হয় না? ভেতর থেকে শিফার আওয়াজ শোনা যাচ্ছে, কাল থেকে হবে ছোট ভাইজান, আজকে যাও। এই পুচকি, বের হ। তুই ভেতরে কি করিস? পুচকি বলার শাস্তি দিব কিন্তু। বউকে না 1 মাস দেখতে পাবে না। শেষমেশ নিরাশ হয়ে চলে এলো শাহিন। নিজের কামরায় মন মরা হয়ে বসে আছে। দরজায় ধপ ধপ আওয়াজ শুনে এগিয়ে দরজা খুলল। সামনে সদ্য হওয়া স্ত্রী। চুপি চুপি ঢুকে বলল, পালিয়ে এসেছি। এ না হলে আমার বউ? আরে, অ্যাডভেঞ্চার প্রয়োজন আছে জীবনে, ওদের পটিয়ে বেরিয়ে এসেছি। শাহিন, আমি অনেক খুশি। শাহিন অকস্মাৎ জড়িয়ে ধরল নওরিনকে, দুহাতে আঁকড়ে ধরল স্বামীকে। শান্ত কণ্ঠে শাহিন বলে উঠল, ভাইজান প্রতিবার ঋণী করেছে আমাদের। আমার মনে হয় মানুষটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা শেষ করতে পারবো না। বুক থেকে সরিয়ে অর্ধাঙ্গীর চোখে চোখ রেখে মৃদু হেসে ললাটে ওষ্ঠ ছোঁয়ালো। হেসে বলল, আমার বউ। আমার স্বামী। নীরব মোহাচ্ছন্ন দৃষ্টিতে দু চোখ এখন নিবদ্ধ প্রিয়সীতে। গোলাপি অধর এখন বড্ড টানছে। পুরুষ সত্তা জেগে উঠেছে। আনত বদনে আরো মায়াময় লাগছে কনেকে।
হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে অধরে অধর মেশালো মেজর শাহিন ইমরোজ। পাশের রুম থেকে ভেসে আসছে স্লো মিউজিক, তেরে ইश्क ने साथिया मेरे हाल क्या कर दिया। কপত কপতের ভালোবাসা সার্থক। হয়তো বড় ঝড়ের পূর্বাভাস এখন সাহাত পেয়েছিল, নতুবা এত দ্রুত বিয়ের আয়োজন কখনোই করতো না। ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। নরিন এখন থেকে প্রাণ প্রিয় স্ত্রী। যে সম্পর্ক গড়তে কত ধকল ঝড় ঝাপটা পোহাতে হতো, তা এক নিমেষের সমাধান দিয়ে দিল ভাইজান। এই মানুষটাকে ঘিরে সবার এত আশা ভরসা। নরিন চলে যেতেই পরনে পোশাক পাল্টে পুল সাইডে এসে বসল। পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই পানির উপর কারো স্পষ্ট প্রতিবিম্ব ভেসে উঠল। ঘাড় ঘুরিয়ে ভাইকে দেখে হাসি দিল। ট্রাউজার গুটিয়ে পানিতে পা ভিজিয়ে বসল। প্রগাঢ়তা নিয়ে বলল, কতদিন লাগবে জানি না, এই প্রথম বাঁচার ইচ্ছে জাগলো মন থেকে। এত বড় পদক্ষেপ নিতাম না, নিরুপায় অপারগামী। যদি দুর্ঘটনা ঘটে যায় সামলে নিও। শাহিন কম্পিত গলায় বলে উঠল, ভাইজান আমি ক্লান্ত। আজকে পুরোটা দিন অভিনয় করেছি, চোখের জল আসছে, লুকিয়ে রেখেছি, গলা ধরে আসছে, কথা বলা বন্ধ করেছি। মেজর, এটাও তোমার গুরুদায়িত্বের মধ্যে পড়ে। যদি কিছু হয় তবে আমাকে রাশিদের পাশে সাহায্য করবে। উঠে গেল সাহার, রেখে গেল এক পাহাড় সম দায়িত্বের ভার প্রদান করা ছোট ভাইকে। শুক্রবার অনুষ্ঠানের সম্পূর্ণ কাজ সম্পাদন করে রিসর্ট ছেড়ে রওনা দিল সুলতানা মানসিলে। নর্নের মাথা ঘুরছে, টানা এভাবে জার্নি, রাতের ঘুম সব নষ্ট মিলিয়ে ক্লান্ত। সাহাদের মেরুন রঙা রেঞ্জ রোভারে উঠতে বলল সবাই। দূরে সাহাদ দাঁড়িয়ে শাহিন তাহিকে ধমক দিয়ে বলল, ওটাতে কেন উঠতে হবে? ভাইজান ভাইমাকে নিয়ে ওটা করে যাবে। পাভেল, আজ তুমি আসো আমাদের সাথে। সাহাদ এসে দাঁড়ায়, শান্ত ধারালো গলায় বলল, শাহিন, বৌমাকে নিয়ে ওঠো। ফারা, ফ্রন্ট সিটে বসো। পাভেল, আম্মুদের গাড়ি নিয়ে রওনা হও। পাভেল বলে উঠল, বস আপনি কোথায় উঠবেন? আমি ড্রাইভ করব। এই অবস্থায়, এই শরীরে? এক কথা কম বলো। ভয় পেয়ে শাহিনের দিকে তাকাতেই শাহিন চোখ দিয়ে আশ্বাস দিল। যে যার যার মতো তড়িঘড়ি করে উঠে পড়ল। চলছে গাড়ি গাছপালা পেরিয়ে ধুলো উড়িয়ে। ঘড়িতে বিকাল 5:30। এখনকার মতো এমন গুরুত্বপূর্ণ একটা দিন বিরহে কাটবে ভেবেই শাহিনের মাঝে ভীত পরিস্থিতি তৈরি হয়েছে। নিজেকে বারবার সামলাচ্ছে, হঠাৎ করে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। নিজের অজান্তে বুকে টেনে নিল নরিনকে। চুপচাপ গুটিসুটি মেরে শাহিনের বুকে মাথা রেখেছে মেয়েটা। স্বামীর ভেতরের মন বুঝতে পারলে হয়তো তো একটা সান্ত্বনা বাণী আওড়ে দিত। শান্তভাবে ধীর স্থির ড্রাইভিং করছে এমপি। শেহজা দিয়ার কোলে, দিয়ার অক্ষি সম্মুখে স্থির ক্লান্ত শরীর। আকাশী নেটের শাড়িতে অনবদ্য লাগছে নারীকে। কোলে ছোট রাজকন্যা। অকস্মাৎ জোরে ব্রেক কষল, সকলের সামনে দিকে ঝুঁকে গেল। দিয়ার মাথায় লেগেছে, তবে গাড়ির শক্ত কিছু নয়। তাকিয়ে দেখে কমান্ডারের শক্ত হাত। ব্যথা লেগেছে? দিয়া দুপাশে মাথা নেড়ে বলল, না, আপনি ঠিক আছেন? শেহজা আকস্মিক ঘটনায় ঘুম থেকে উঠে কান্না জুড়ে দিল ঠোঁট উল্টে। মেঘে দিয়ার কাছ থেকে নিয়ে বুকে চেপে ধরল। পেছন ফিরে শাহিনকে প্রশ্ন করলো, তোমরা ঠিক আছো? ঘুম কেটে গেল নওরিনের। প্রশ্ন করলো, ভাইজান আপনার কি শরীর খারাপ? না, ঠিক আছে, হয়তো অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। শাহিন নীরব চাহনিতে ভাইয়ের দিকে তাকালো। এখন কতটা অগোছালো লাগছে ভাইকে। মনের মধ্যে যুদ্ধ করছে চিন্তাদের সাথে। যদি এটা সাহাদের সাথে শাহিনের শেষ যাত্রা হয়। শাহিনের আত্মা কেঁপে উঠল। শরীর খারাপ লাগছে না ভাইয়ের। আতকে উঠে বলল, ভাইজান আমি ড্রাইভ করি, আপনি ভাবিকা নিয়ে পেছনে বসুন। ঠিক আছে, তোমরা ঘুমাও, আর হবে না এমন। সহজ স্বীকারোক্তি, মনে হয় যেন অনেক বড় ভুল করেছে। মেয়েকে বুকে জড়িয়ে গাড়ি স্টার্ট দিল। ইশারায় দিয়াকে কাছে ডাকলো। মেয়েকে দিয়ার হাতে শাহাদের বুকে চেপে ধরতে বলল। ডান হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে,
বাম হাতেই দিয়াকে আগলে ধরছে। লক্ষ্য সামনে স্থির। দিয়ার মাথার উপরিভাগে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।